আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নেপালের নির্বাচন শেষ হয়ে গেছে। একদিন আগেই শেষ হয়েছে, এখনো চূড়ান্ত ফল আমরা পাইনি, কিন্তু আমরা এতটুকু জানি যে ওখানকার যারা আন্দোলন করেছিল আমাদের অনুসরণে, মানে আমাদের মতো করে যে আন্দোলনটা ওখানে হয়েছিল, যেটাকে তরুণদের আন্দোলন আপনি বলতে পারেন অথবা জেনজির আন্দোলন বলতে পারেন, সেই আন্দোলনের যারা নেতৃত্বে ছিল, যে তরুণ নেতারা, তাদের যে দল, তারা যে দলকে সমর্থন দিয়েছে, সেই দল কিন্তু এবারে নির্বাচনে জিতেছে। দলটার নাম হলো রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। এটা একটা মধ্যপন্থী দল, চরম ডানও নয়, চরম বামও নয়, একটা মধ্যপন্থী দল। এবং এই দলটা কিন্তু এই জেনজিদের তৈরি করা নয়, এই দলটা তৈরি করেছেন আরো 3 বছর আগে বালেন্দ্র শাহ নামে এক ভদ্রলোক, ওনার দল যেটা। এই বালেন্দ্র শাহ একসময় গান টান গাইতেন, হ্যাঁ, উনি একসময় গান টান গাইতেন, র্যাপ বলা হতো, র্যাপার হিসেবে উনি পরিচিত ছিলেন। এবং উনি কাঠমান্ডুর একসময় মেয়রও ছিলেন, বয়স খুব বেশি না, অনলি 35। এই বালেন্দ্র শাহর যে দলটা, সেই দলকে সাপোর্ট দিয়েছিল জেনজিরা, মানে আন্দোলনে যারা নেতা ছিল, তরুণ নেতা ছিল, তারা। তো তাদের সমর্থন নিয়ে এই দল অলরেডি একদম মানে নিরঙ্কুশ বিজয়ের মাথায় তারা চলে এসেছে। আপনারা নেপালের পার্লামেন্টের ফরম্যাটটা একটু দেখেন, সেখানে 275টি আসন আছে নেপালের পার্লামেন্টে। তার মধ্যে 165টি আসনে সরাসরি নির্বাচন হয়, যেভাবে আমাদের মতো হয়। আমাদের এখানে যেভাবে নির্বাচন হয় সেভাবেই তাদের এখানে 165টা আসন নির্বাচন হয়। আর যে বাকি 110টা আসন আছে, এই 10টা আসনে তারা সংসদ সদস্য পায় পিআর পদ্ধতিতে। মানে যে দল যত শতাংশ ভোট পায়, সেই দলের ওই 110-এর তত শতাংশ প্রতিনিধি সংসদে থাকে। এই সব মিলিয়ে 275টি আসন। এবং সেই আসনে এরই মধ্যে যতটুকু দেখা যাচ্ছে যে এই রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি যেটা আছে, তারা 165-র মধ্যে 120টার মতো আসন তারা পেয়ে যাবে। এর চেয়ে বেশি হতে পারে, এর চেয়ে কমবে না। তো 165-র মধ্যে যদি 120টা হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন এটাতে এক ধরনের নিরঙ্কুশ জয়ী হবে। এবং এই অনুপাতে তারা ভোটও পাবে। সেখানেও পিয়ারেও তারা ওই একই অনুপাতে যদি জিততে থাকে, তাহলে এবার আর নেপালে ওই আগে যেরকম একটা অস্থির পার্লামেন্ট হতো, সেরকম কিছু হবে না। দেখুন, নেপালের যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা কিন্তু আমাদের মতো 1.5 বছর কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেখানে জোর করে বসেছিল না। বরঞ্চ ওনাদের এখানে সুশীলা কার্কি নামে যিনি দায়িত্ব নিয়েছিলেন, তিনি ছিলেন নেপালের একসময় চিফ জাস্টিস, মানে প্রধান বিচারপতি, এক ভদ্র মহিলা। উনি এসেই ঘোষণা করলেন যে আমরা মার্চের 5 তারিখ ইলেকশন করব। এবং সেখানে কিন্তু আমাদের এখানে আমাদের অনুকরণে তরুণরা, জেনজিরা কিন্তু প্রথম দিকে নানা ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করেছিল, বলেছিল তাদের মন্ত্রিপরিষদে নিতে হবে, অমুক করতে, প্রশাসনে তাদের হস্তক্ষেপ ছিল, নানা রকম তাদের চেষ্টা ছিল। কিন্তু সুশীলা কার্কি সেটাকে কঠোর হস্তে দমন করেছেন। এবং উনি স্পষ্ট বলেছেন যে উনি নেপালকে বাংলাদেশ হতে দেবেন না। মানে বাংলাদেশে যেটা হচ্ছিল, এই পোলাপান, বাচ্চা বাচ্চা পোলাপানকে এটা মন্ত্রী বানায় দেওয়া, এবং মন্ত্রিত্ব পায় তারা ধরাকে সরাজ্ঞান করা, লুটপাট, একদম মানে ভয়ঙ্কর অবস্থা, নানা ধরনের স্ক্যান্ডাল তৈরি করা, এই সুযোগটা সুশীলা কার্কি শুরু থেকেই দেননি। এবং উনি এটাকে কঠোর হতে দমন করেছিলেন যে না, এটা আমি করতে দেব না, ইলেকশন করো, ইলেকশন করে জিতে আসো। ওখানেও কিন্তু দাবি উঠেছিল যে এই যে ওনাদের যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিল কেপি ওলি, তার দলকে, তাদেরকে নিষিদ্ধ করার। সুশীলা কার্কি বলেছেন না, নিষিদ্ধ করলে জনগণ করবে, আসো তোমরা ইলেকশনে আসো। কেপি ওলি কিন্তু ইলেকশন করেছেন, ভেরি ইন্টারেস্টিং। এবং কেপি ওলি যেখান থেকে ইলেকশন করেছেন, এই যে ওদের যে বালেন্দ্র শাহ,
উনি কিন্তু সমস্ত প্রথা ভেঙে, মানে ওই জায়গায় সে কখন সীমান্তবর্তী একটা এলাকা, তার সেই আসনটার নাম হলো ঝাপা 5, ওখানে কেপি ওলি নিজের আসন। এই ভদ্রলোক অনেক পুরনো পলিটিশিয়ান, 74 বছর বয়স, সেই অলির আসনে যে কিন্তু বালেন্দ্র দাঁড়িয়েছেন। এই যে চ্যালেঞ্জ দেওয়ার যে মানসিকতাটা, বালেন্দ্র জি জিতেছেন, অনেক ভোটের ব্যবধানে উনি জিতেছেন। তাহলে কি হলো? বাইপাস করে ক্ষমতা নেওয়া নয়, কারো অনুগ্রহে ক্ষমতা নেওয়া নয়, কারো অনুগ্রহে নিজেকে ক্ষমতাবান হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা নয়, ক্ষমতাবান হয়েই লুটপাটে ব্যস্ত হয়ে পড়া নয়, বরঞ্চ তারা ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় টিকে থাকা এবং চ্যালেঞ্জ করা, প্রত্যেকটা ক্ষেত্রে তারা জনগণের উপর, জনরায়ের উপর নির্ভর করেছেন। যে কথাটা শুরু থেকে আমি বলছিলাম যে আওয়ামী লীগকে আপনারা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যে কোনো সংগঠন হোক, এদেরকে আপনার প্রশাসনিক আদেশে, নির্বাহী আদেশে আপনারা নিষিদ্ধ করেন না, জনগণের কাছে ছেড়ে দেন। কেপি ওলি কিন্তু 2 দিন আগেও বলেছিল যে উনি জিতবেন, ওনার দল জিতবে। জনগণ দেখিয়ে দিয়েছে আপনি একসময় জনপ্রিয় ছিলেন, এখন আর নেই। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আমরা ওই জায়গায় ভরসা রাখতে পারিনি। আমরা দেখানোর চেষ্টা করেছি যে না, আমরা সব ঠিক করে দেব। আমরা কয়েকজন লোক এসেছি, আমরা নিজেরা বিপ্লবের মাধ্যমে ক্ষমতা এসেছি, অতএব আমরা যেটা করব সেটাই দেশের ভালো হবে, আর পৃথিবীর কেউ কিছু বুঝে না। আমাদের জন্য একটা সংস্কার করা দরকার, সেই সংস্কারের জন্য আমরা বিদেশ থেকে কিছু লোকজনকে নিয়ে আসছি, খুবই মিডিওকর টাইপের কিছু লোককে বিদেশ থেকে আইনা তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে যে এরা এখন আমাদেরকে দেশ কিভাবে চলবে, একটা নির্বাচিত সরকার কিভাবে চলবে, এটা ওই আলী রিয়াজ, মনির হায়দারের মতো কিছু লোক এসে ঠিক করে দিবে। তারা এখানে এসে সংবিধান সংস্কার করে, তারা এখানে নির্বাচন পদ্ধতি সংস্কার করে, কত কিছু তারা করে। লাভটা কি হলো? লাভটা কি হলো? জনরায়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জনরায়ের উপর তারা নির্ভর করতে পারে নাই বেলা, ওইটা যারা হুবহু চেয়েছে তারা কিন্তু নির্বাচনে জিততে পারেনি। আমাদের এখানেও পারেনি, ওখানেও পারেনি। পার্থক্যটা বুঝতে হবে। ওদের জেনজিরা পারলো, আমাদের জেনজিরা পারলো না কেন? একটাই কারণ, আমাদের জেনজিরা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে তড়িৎ বেগে নিজস্ব ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। এক একজন রাজা মহারাজা হয়ে গিয়েছিল। তারা বদলি করতো, ডিসিকে বদলি করতো টাকার বিনিময়ে। এই ডিসিকে এখান থেকে ওখানে পাঠাও, ওইখান থেকে সেখানে পাঠাও, কত টাকা দেবা বলো, নিলাম তুলে। তারা একজন লোকে যার ইচ্ছা তাকে একজনকে মেয়র বানিয়ে দেয়, আর একজনকে আদালত বলছে তাকে মেয়র শপথ দাও, না তাকে শপথ নিতে দেব না। এই সমস্ত মাস্তানি। রেজাল্ট কি? রেজাল্ট হলো 300 আসনের মধ্যে 6 আসন পাওয়া। নেপালের জেনজিরা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি গঠন করেনি, এখানে পলিটিক্যাল পার্টি গঠন করেছে। পলিটিক্যাল পার্টি গঠনের জন্য নেপালের অন্তর্বর্তীকালীন সরকার যিনি প্রধান ছিলেন তিনি জেনজিকে প্ররোচিত করেননি। আর আমাদের এখানে অন্তর্বর্তীকালীন সরকার তিনি জেনজিকে প্ররোচিত করেছেন যে তোমরা একটা পার্টি করো। মোদ্দা কথা, এই যে একটা ইয়ুথ ফোর্স, এই যে একটা ইয়াংদের যে একটা প্রবল শক্তি, এই শক্তিটাকে নেপালের যিনি অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, সরকারের প্রধান ছিলেন, তিনি সেটাকে স্বাভাবিক গতিতে চলতে দিয়েছেন। ওটাকে উনি ডিরেলড হওয়া থেকে থামিয়েছেন। আর আমাদের এখানে ডক্টর ইউনূস এদেরকে নষ্ট করার জন্য নিজে উদ্যোগ নিয়েছেন এবং নষ্ট করে দেখিয়ে দিয়েছেন যে ইয়াংদেরকে, তরুণদেরকে কিভাবে নষ্ট করা যায়। এবং জাস্ট এমন নষ্ট করেছেন যে আগামীতে আমাদের এখানে আরেকটা তরুণদের আন্দোলন করতে কিন্তু কঠিন হবে, সাধারণ মানুষ এদেরকে আর বিশ্বাস করবে না। এই পুরো অপকর্মটা নিজের দায়িত্ব নিয়ে ডক্টর ইউনূস করেছেন, সুকৌশলে করেছেন। আমরা ওখানে দেখেছি যে আন্দোলনের পর আন্দোলনের রেজাল্টটা যথা জায়গায়, মানে ঠিক হাতে দেওয়ার জন্য ওখানে সুশীলা কার্কির মতো একজন নির্লোভ ব্যক্তি ছিলেন, একজন যোগ্য লোক ছিলেন। আর আমরা এখানে এসে পড়েছি ডক্টর ইউনূসের মতো একজন লোভী এবং আত্মকেন্দ্রিক লোকের হাতে, যিনি নিজে দায়িত্ব নিয়ে ইয়াং জেনারেশনের যে প্রবল আকাঙ্ক্ষা সেটাকে নিজেরা পদদলিত করেছেন এবং তাদেরকে একদম জাস্ট শেষ করে দিয়ে গেছেন।
এখন আমাদের ইয়াং জেনারেশনটা পরবর্তী সরকারের আমলে, মানে বর্তমান সরকারের আমলে নিরাপত্তা খুঁজেন, এবং ডক্টর ইউনূসকে এসএসএফ পাহারা নিতে হয় 1 বছরের জন্য। সুশীলাকে কিন্তু নিতে হয়নি, নিতে হবেও না। এই জায়গাটাতেই পার্থক্য। আমরা এই জায়গায় পিছিয়ে গেছি, আমাদের তরুণরা এই জায়গায় পিছিয়ে গেছেন। কিন্তু অন্য কারো রাষ্ট্রের, অন্য কোনো রাষ্ট্রের অনুচর হিসেবে অথবা দালাল হিসেবে বলেন আপনি, ডক্টর ইউনূস এই জায়গায় নিজের লক্ষ্য অর্জন করতে পেরেছেন। এই পার্থক্যের জন্য দুঃখ করে কোনো লাভ নেই, কারণ এটা আমাদের হাতে ছিল না। সম্ভবত এটাই ছিল আমাদের নিয়তি। নিয়তি বদলানো যায় না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।